রেসপন্সিবিলিটি অফ ওয়ার্ক স্টাডি ডিপার্টমেন্ট। ওয়ার্ক স্টাডি ডিপার্টমেন্ট আই অ্যান্ড প্ল্যানিং, এটা কিন্তু একটা কম্বাইন্ড কেমন যে ফার্স্ট যখন আপনি একদম রুট লেভেলে যে কাজটা হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ক স্টাডি। তারপরে যে আপনার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, যে আপনি যখন ক্যালকুলেশনটা ভালো মতো বুঝবেন, ক্যালকুলেশনটা এবং একটা স্টাইল, আপনি স্টাইলটা দেখে স্কেচ অর স্যাম্পল দেখে আপনি যখন আইডেন্টিফাই করতে পারবেন যে এটা এসএমবি কত, মানে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু কত, এবং এটা কতটুকু সময়ে কত পার্সেন্ট ইফিসিয়েন্সিতে কত পিস প্রোডাকশন করা সম্ভব, এটা যদি ইনফরমেশনটা যদি আপনি পেয়ে যান, বাকিটা তো ক্যালকুলেশন করবেন। সেই রেসপন্সিবিলিটি অফ ওয়ার্ক স্টাডি ডিপার্টমেন্ট ফার্স্ট হচ্ছে পার্টিসিপেট অফ পিপি মিটিং। পিপি মিটিংটা হচ্ছে প্রি প্রোডাকশন মিটিং, মানে প্রোডাকশনের আগে একটা প্রি প্রোডাকশন মিটিং হয়। এই মিটিংয়ে ফার্স্ট আপনাকে পার্টিসিপেট করতে হবে, এটা ফার্স্ট দায়িত্ব। সেকেন্ড বলা হচ্ছে অপারেশন ব্রেকডাউন অ্যান্ড মেশিন লেআউট। অপারেশন ব্রেকডাউন বলতে আমরা কী বুঝি? মেশিন লেআউটটা আমরা কিছুটা বুঝতেছি না, হয়তো মেশিনটা একটা সাজানো, রাইট? বাট অপারেশন ব্রেকডাউনটা আসলে কি? অপারেশন ব্রেকডাউন হচ্ছে একটা গার্মেন্টস মার্চেন্ডাইজার অর্ডারটা কনফার্ম করলো, ঠিক আছে? অর্ডারটা কনফার্ম হওয়ার পরে ফেব্রিক অ্যান্ড অ্যাক্সেসরিজ, যেটাকে আমরা বলে থাকি, মানে একটা গার্মেন্টসের র মেটেরিয়াল ঠিক আছে, ফেব্রিক অ্যান্ড আসার পরে এটাকে প্রথমে কাটিং করা হয়, কাটা হয়। এটা আপনারা টেলারিং শপ যেগুলো আছে, টেলারিং শপে দেখবেন তারা কী করে, ফার্স্ট ফেব্রিকটা কাটা ছাড়া তো সম্ভব না বানানো, তাই না? তো ফার্স্ট কাটিং করা হয়, কাটিং করার পর এটাকে সুইং করা হয়, এবং সুইং যখন করা হয় তখন টেলারিংয়ে কী করে, একজন ব্যক্তি একটা শার্ট টোটাল সুইং করে, ভাগ ভাগ কীভাবে, পকেট, প্লাকেট, কলার, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, টোটালটাকে প্রথমে আগে 4টা সেগমেন্ট করা হয়। প্রত্যেকটা পার্টে আবার এটাকে সিকোয়েন্স ওয়াইজ, মানে ফার্স্ট জব, সেকেন্ড জব, থার্ড জব, প্রত্যেকটা প্রসেস বাই প্রসেস এটাকে ব্রেকডাউন করা হয়। এই যে আপনার আমি ব্রেকডাউনটা করতেছি, যে ভেঙে ভেঙে যে আমার এই কলারটা এটা সেলাই করতে, ফার্স্টে মেক করতে আমার কয়টা মেশিন লাগবে, এবং কয়টা মেশিন দিলে আমার যে টার্গেট এটা আমি অ্যাচিভ করতে পারবো। এই যে টোটাল ভেঙে ভেঙে যে সাজানোটা, মানে ভেঙে ভেঙে যে লিপিবদ্ধ করাটা বা ভেঙে ভেঙে যে এক্সারসাইজটা করা হয়, এটাকে বলা হচ্ছে আপনার অপারেশন ব্রেকডাউন অ্যান্ড মেশিন লেআউট। কিন্তু লেআউট বিভিন্নভাবে করা হয়ে থাকে। আমাদের দেশে সাধারণত স্টেট মডিউল লাইন, যেটা এটাকেই বেশি ইউজ করা হয়ে থাকে, যে লম্বা লাইন থেকে মাঝখানে সেন্টার টেবিল থেকে দুই পাশে মেশিনগুলো থাকে, ফার্স্ট এক জায়গা দিয়ে ইনপুট হয়, মানে পিছন থেকে ইনপুট হয়, সামনে যে আউটপুট হয়, পিছনে কাটিং পার্টস গোড়া ছোটো ছোটো টুকটা কাপড় ইনপুট হয়, সামনে টোটাল কমপ্লিট গার্মেন্টসটা বের হয়, রাইট? তাহলে মনে হয় বোঝাতে পারছি অপারেশন ব্রেকডাউন অ্যান্ড মেশিন লেআউট। দেন বলতেছে প্রপার স্কিল ইনভেন্টরি অ্যান্ড গ্রেডিং অফ দ্য অপারেটর। একটা অ্যাক্টিভিটি কি ওয়ার্ক স্টাডির? স্কিল ইনভেন্টরি, গ্রেডিং অফ দ্য অপারেটর। দ্যাট মিনস আপনার এই অপারেটরসগুলোর প্রপার আপনি স্কিল ইনভেন্টরি করতে হবে, মানে 50 অপারেটরস। এখানে আমরা যারা আছি আমরা সবাই কি সব পারদর্শী? দেখা যাবে যে এখানে কেউ আছে খুব ভালো গান গায়, ঠিক আছে, কেউ আছে খুব ভালো কবিতা আবৃত্তি করে, কেউ আছে খুব ভালো লিখতে পারে। এক একজনের কিন্তু এক এক ধরনের গুণ থাকে। আমরা যদি এখানে টিম ওয়ার্ক করবো, এটা কম্পিটিশন করবো আরেক ইনস্টিটিউটের সঙ্গে বা এক ট্রেনিং সেন্টারের সঙ্গে, এটা কম্পিটিশন করবো। তো কম্পিটিশন যদি হয় ফুটবল খেলার, তাহলে অবশ্যই এখানে আমাকে কি এটা গ্রেডিং করে ফেলতে হবে, যে কে ফুটবল ছোটোবেলায় খেলছে বা কে এখন পর্যন্ত ভালো পারে। জাস্ট ঠিক এখানে হচ্ছে কি যে আমার অপারেটর স্কিল ইনভেন্টরি, মানে কে কোন প্রসেস এক্সপার্ট, কে কোন প্রসেস কত পারে, কত পিস করে পারে, সেটা একটা ইনভেন্টরি রেকর্ড থাকবে, এবং সেই অনুযায়ী আমাদের কি অপারেটরের গ্রেডিং হবে, যে এ গ্রেড, বি গ্রেড। নেক্সট বলতেছে যে আপনার প্রিপেয়ার ম্যান মেশিন রিপোর্ট। ম্যান মেশিন রিপোর্ট বলতে যে আপনার ডেইলি আমার একটা স্টাইল করার জন্য আমার কতটা ম্যান মেশিন লাগবে, ঠিক আছে, কতটা ম্যান মেশিন লাগবে বা স্টাইল ওয়াইজ, এবং আমার কতটা আছে, মানে আমার যদি কম থাকে তাহলে অবশ্যই আমি আমার টার্গেট অ্যাচিভ করতে পারবো না। আর যদি আমার যে রিকোয়ারমেন্ট অনুযায়ী সব কিছু ফিল আপ থাকে তাহলে কী হবে, টার্গেট এটাই সহজ হবে। এটা আপনাকে একটা রেকর্ড রাখতে হবে, আসলে ডেইলি অ্যাক্টিভিটিসের মধ্যে চলে আসবে। ডেইলি লাইন ওয়াইজ টার্গেট সেট আপ, আপনার প্রত্যেকটা লাইনের উপরে টার্গেট সেট করতে হবে, আপনাকে টার্গেট দিতে হবে। আই এবং ওয়ার্ক স্টাডি অফিসার কাজ করলে টার্গেট, যে কথাটা বললাম যে মার্চেন্ডাইজার অর্ডারটা কনফার্ম করছে, এখন কি হয়
মার্চেন্ডাইজাররা প্রত্যেকটা অফিস, আমার অফিসে যেমন আছে, মানে মোটামুটি যেগুলো এক্সপোর্ট ওরিয়েন্টেড ভালো ইন্ডাস্ট্রি, সবগুলোতে হেড অফিসে একটা পিপিই একটা টিম থাকে, প্রোডাকশন প্ল্যানিং একটা টিম রাখে, বা আই অ্যান্ড প্ল্যানিং কোনো জায়গায় বলে প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল, বিভিন্ন নামে এই টিমটাকে রাখা হয়। এই টিমটার যে কাজ সেটা হচ্ছে কোটেশন আসে কাস্টমারের কাছ থেকে, একটা স্কেচ, ফার্স্টে কিন্তু স্যাম্পল আসে না, জাস্ট স্কেচ আসে, স্কেচটাই আই ডিপার্টমেন্টকে প্ল্যানিং ডিপার্টমেন্টকে দিচ্ছে, দিয়ে বলতেছে এটার এসএমবি বলো। এসএমবিটা কি? এসএমবি হচ্ছে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু এইটার মিনিংটা হচ্ছে যে একটা শার্ট, আমি যদি আমার শার্টটা এক্সাম্পল দিই, যে এই শার্টটা তৈরি করতে স্ট্যান্ডার্ড কত মিনিট লাগার কথা ইন্ডাস্ট্রিয়াল কনসেপ্ট। যেমন এই ধরনের একটা শার্ট বাংলাদেশের প্রেক্ষাপট 17 থেকে 20 মিনিট একটা শার্ট কমপ্লিট করা সম্ভব। সেখানে হতে পারে 70 ম্যানের ইনভলভমেন্ট, একজন না কিন্তু 70 ম্যানের ইনভলভমেন্ট থাকবে, মানে লেআউট সিস্টেমে। টার্গেটটা ফিক্সড হবে, কারণ সব কিছু কিন্তু হচ্ছে এসএমবিকে কেন্দ্র করে, কস্টিং হবে এসএমবিকে কেন্দ্র করে, আপনার অর্ডার বুকিং হবে এসএমবিকে কেন্দ্র করে, আপনার ওই যে প্ল্যানিংটা হবে এসএমবিকে কেন্দ্র করে, কস্টিং হবে এসএমবিকে কেন্দ্র করে, টার্গেট হবে এসএমবিকে দিয়ে, কারণ টোটাল সব কিছুর মূলে হচ্ছে এসএমবি। এটা হচ্ছে মানদণ্ড, এটাকে দিয়েই টোটাল বিজনেসটা রান হবে এই একটা জিনিসের উপরে। তাহলে ইন্ডাস্ট্রিগুলোতে ওই যে প্ল্যানিং অ্যান্ড আইর যে সেন্ট্রাল টিম আছে, ওই টিম ওই স্কেচ দেখে একটা এসএমবি দিয়ে দিচ্ছে, বলতে এটার এসএমবি সাপোজ 20, তো 20 মিনিট হলে তখন কোম্পানি পলিসি অনুযায়ী 20 মিনিট হলে, এখন বিষয় আবার আসতেছে ইফিসিয়েন্সি। ইফিসিয়েন্সি হচ্ছে আপনার কোম্পানির কর্মদক্ষতা। এসএমবি দিয়ে আমি সব কিছু পাচ্ছি, তাহলে এসএমবিটা কে দিচ্ছে? আই থেকে দিচ্ছে। কে করছে? হেড অফ প্ল্যান হেড অফ আই ওখান থেকে বলে দিল যেটা এসএমবি হচ্ছে 25। এখন ইফিসিয়েন্সি হচ্ছে কোম্পানির আপনার কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে ইফিসিয়েন্সি লেভেল, সবার কিন্তু ইফিসিয়েন্সি লেভেল সেম না। এখন যার ইফিসিয়েন্সি 100, সে ওটা 100 পিস প্রোডাকশন করবে, জাস্ট ফর এক্সাম্পল। যার ইফিসিয়েন্সি 70, সে 70 পিসেস প্রোডাকশন করবে। যার ইফিসিয়েন্সি 50, সে 50 পিসেস প্রোডাকশন করবে। এটা ভ্যারি করবে কোম্পানি টু কোম্পানি। এখন যেই কোম্পানি করছেন ওই মার্চেন্ডাইজার, আপনি কিন্তু ওই কোম্পানির টোটাল এই কেপিআই ডাটা বলে, এগুলো মানে কি পারফরমেন্স ইন্ডিকেটরস ডাটা, এই ডাটাগুলো ওখানে ইজিলি ক্যালকুলেশন করতেছেন যে আমার ফ্যাক্টরিতে অ্যাভারেজ ইফিসিয়েন্সি 60%, আচ্ছা 60% হলে আমার এত পিস প্রোডাকশন হবে, বা আই আপনাকে দিয়ে দেবে যেটা এসএমবি হচ্ছে 23, এটা প্রোডাকশন হচ্ছে পিক প্রোডাকশন হবে 150 পিসেস, অ্যাভারেজ প্রোডাকশন দাঁড়াবে 120 পিসেস, দিয়ে দিল। ব্যাস, এটা নিয়ে কিন্তু আপনি শুরু করলেন আপনার মার্চেন্ডাইজিং কাজ। তো সেক্ষেত্রে এখানে যেটা বলা হচ্ছে, আমার বস মনে করেন যে দিয়ে দিছে যে 120 পিস প্রোডাকশন হবে, এটা তখন আমাকে কি প্রুভ করতে হবে, আমি না করতে পারলে আমার ব্যর্থতা। এই জন্য আই কী করে, ডেইলি সকালে আই টার্গেট দিচ্ছে, ওয়ার্ক স্টাডি টার্গেট দিয়ে দিচ্ছে যে তোমার আজকে টার্গেট হচ্ছে এত পিস। তারপর কি বলা হচ্ছে যে বায়ার অ্যান্ড স্টাইল ওয়াইজ ক্যাপাসিটি স্টাডি অ্যান্ড লাইন ব্যালেন্সিং। ক্যাপাসিটি স্টাডি হচ্ছে যে আপনার যেই লাইনে আপনি একটা লাইনে টার্গেট দিয়েছেন 150 পিসেস পার আওয়ার, আসলে আপনি যে টার্গেটটা দিলেন এটা কিসের উপর ভিত্তি করে দিলেন? আপনি এসএমবি ক্যালকুলেশন করে দিয়ে দিলেন, বাট আসলে ওই লাইনটা ক্যাপাবল কিনা, তার ওই ক্যাপাসিটি আছে কিনা, সেটা তখন আপনাকে কী করতে হবে, জানতে হবে যে ক্যাপাসিটি আছে কিনা। কারণ যদি আপনার সাকসেস যদি না পারেন তাহলে প্রশ্ন আসবে কেন পারলে না, তো আপনাকে তো প্রবলেমটাকে অ্যারাইজ করতে হবে যে আমার এই সমস্যা। ক্যাপাসিটি স্টাডি হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা অপারেশন স্টপ ওয়াশের মাধ্যমে ক্যাপাসিটি স্টাডি করা হয়। এটা কি একটা সাইকেল টাইম নেওয়া হয় 10 পিস, ওই সাইকেলটা 10 পিস করতে পার সাইকেলে কত করে সময় লাগছে, তাহলে অ্যাভারেজ কত টাইম লাগছে, অ্যাভারেজ যদি আপনি পার পিসের টাইম বের করতে পারেন তাহলে কি হচ্ছে, ওটা সেকেন্ডে হলে 3600 দিয়ে ডিভাইডেড করলে না পিস চলে আসবে, আর যদি আপনি মিনিটে নেন তাহলে 60 দিয়ে ডিভাইড করলে আপনার চলে আসবে যে আপনার ক্যাপাসিটি কত। লাইন ব্যালেন্সিং দেখা গেল যে আমরা এখানে 20% একটা বিষয় নিয়ে কাজ করছি, 20 জনকে 15টা কাজ 20 জনকে ভাগ করে দেওয়া হলো, 15টা কাজ 20 জনকে, 15টা জব 20 জনকে ভাগ করা হলো, তাহলে কারো ভাগে একটু বেশি পড়ছে বা কারো ভাগে কম পড়ছে। এই ক্যাপাসিটি স্টাডি করার পরে তখন দেখা যাবে যে আসলে কার ক্যাপাসিটি কম কার ক্যাপাসিটি বেশি। যার ক্যাপাসিটি বেশি
যা কম তার সঙ্গে লিঙ্ক করে দিতে হবে, ব্যালেন্স করে দিতে হবে, যে ঠিক আছে তুমি প্রতি ঘন্টায় ওকে এত পিস সাপোর্ট দেবা তোমার কাজটা করার পরে। এটাকে বলা হয় ব্যালেন্সিং, লাইন ব্যালেন্সিং। এটা টোটালগুলো স্টাডি করে করতে হয়, ঠিক আছে। ডাটা কালেকশন অ্যান্ড ইফিসিয়েন্সি রিপোর্ট, যে কথাটা বললাম যে আসলে আপনার কোন লাইন কতটুকু ইফিসিয়েন্ট, এটার জন্য আপনার ডাটা কালেক্ট করতে হবে, ডাটা কালেক্ট করে ইফিসিয়েন্সি রিপোর্ট করতে হবে। এটা হচ্ছে আপনাকে ওয়ার্ক স্টাডির একটা রেসপন্সিবিলিটি, কাজের মধ্যে পড়ে। ইফিসিয়েন্সি ফর্মুলা আছে, আমরা দেখবো ইনশাল্লাহ। নেক্সট বলতে প্রোডাকশন মনিটরিং অ্যান্ড অ্যাচিভ দ্য লাইন টার্গেট, যে কথা এর আগে বলছিলাম যে আপনি টার্গেট দিলেন, এখন আপনাকে আওয়ারলি বেসিস প্রোডাকশন মনিটরিং করতে হবে, আসলে আমি যে টার্গেটটা দিয়েছি সেই অনুযায়ী অ্যাচিভ হচ্ছে কিনা, ঠিক আছে। এবং অ্যাচিভ হওয়ার জন্য বা অ্যাচিভ করানোর জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই ধরনের পদক্ষেপ আপনাকে নিতে হবে। যে মেথড স্টাডি অ্যান্ড মোশন স্টাডি, আবার দুইটা নতুন ওয়ার্ড, মেথড স্টাডি অ্যান্ড মোশন স্টাডি। মেথড স্টাডি বলতে বলছে স্টাডি, অনুশীলন। পদ্ধতি বলতে একই কাজ আমাদের কিন্তু এক একজন আমরা কি এক এক ধরনের করে থাকি না, এক একজনের পদ্ধতি এক একজনের কাছে। বাট আপনি যখন এসএমই মেনটেন করে আপনি যখন একটা প্রোডাক্ট কনফার্ম করবেন, আপনাকে অবশ্যই স্ট্যান্ডার্ড মেথডে কাজ করতে হবে এবং স্ট্যান্ডার্ড মোশনে কাজ করতে হবে। তার মানে আপনাকে দেখতে হবে, একজন ওয়ার্ক স্টাডি অফিসার সে অবজারভেশন করবে বুঝলি যে এই ওয়ার্কারটা এই প্রসেসটা প্রপার মেথডে করছে কিনা, এবং প্রপার মোশন হচ্ছে কি গতি, মানে যেই গতিতে করার কথা সেই গতিতে করছে কিনা। এই যে স্টাডিটা করায় সে স্ট্যান্ডার্ড মোশন এবং স্ট্যান্ডার্ড মেথডে কাজ করছে কিনা, এটার যে স্টাডি, এটাকে বলা হচ্ছে মেথড অ্যান্ড মোশন স্টাডি। বটলনেক প্রসেসেস মনিটরিং অ্যান্ড ডু দ্য লাইন ব্যালেন্স অ্যান্ড বটলনেক প্রসেস। বটলনেক বলতে কি বুঝি, এটা কি এটা বটল দেখা যাচ্ছে না, এবং ধরেন যে বটলের ভিতরে এগুলো হচ্ছে মার্বেল আছে, এই বটলের এই নেকটা এটা নেক। তাহলে আমি যদি বটলটা উপর করে ধরি তাহলে এখান থেকে কয়টা মার্বেল আসবে, একটা। মানে যেহেতু আমার এই মার্বেল এবং বোতল সেম ডায়া খুব ক্লোজ, তাহলে কি একটা একটা করে আমার পড়বে। আমি এই জায়গাটা ভেঙে দিই, জাস্ট ব্রেক করে দিলাম এই জায়গাটা, তাহলে কি দুইটা তিনটা একসঙ্গে পিছন থেকে চাপ পড়বে, চারটা পাঁচটা পড়তে পারে, তাই না? আমি বুঝতে পারছি। তো গার্মেন্টসে বটলনেক বলা হয় যে আপনি যখন টোটাল চেনে কাজ করছেন, টোটাল লুপে কাজ করছেন, এখানে 70 ম্যান আছেন, এই ম্যানের মধ্যে দেখা যায় যে আমার পিছন থেকে আমার ক্যাপাসিটি শুরু হয়েছে, আমি উনি ইনপুট এরিয়া উনি 100, উনি ওখানে করতেছে হয়ে গেছে, কারণ ওনার 100 উপরে ক্যাপাসিটি নাই। তাহলে কী হবে, আউটপুট কিন্তু 100 অর লেস দেন 100 হবে, রাইট? ওখানে কিন্তু আটকে গেল। তার মানে এখানে হচ্ছে এই আটকানো জায়গাটা বটলনেক, এই বটলনেকটা ওয়ার্ক স্টাডি অফিসারকে কী করতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে কোনটা বটলনেক, এবং ওখান থেকে ব্যালেন্স করতে হবে। তাহলে কী হবে, ওই যে একটার জায়গায় চারটা বের হবে, প্রোডাকশন বাড়বে, প্রোডাক্টিভিটি বাড়বে, রাইট? ট্রেন আপ প্রোডাকশন স্টাফ অন ইফিসিয়েন্সি, মানে প্রোডাকশন স্টাফ যেগুলো আছে ওদেরকে কী করতে হবে, ট্রেন আপ করতে হবে কিসের উপরে, ইফিসিয়েন্সির উপরে। মানে ইফিসিয়েন্সি আসলে জিনিসটা কী, ইফিসিয়েন্সি কীভাবে বাড়ানো যায়, কোন টেকনিক অ্যাপ্লাই করলে কীভাবে কাজ করলে ইফিসিয়েন্সি বাড়বে, সেটা শুধু ওয়ার্ক স্টাডি আমি জানলে তো হবে না। যারা রুট লেভেলে কাজ করছে অপারেটরকে জানতে হবে, যারা রুট লেভেলে কাজ করছে ওনাদেরকে জানতে হবে, ইফিসিয়েন্সি বেড়ে যাবে। এটা আসতেছে নেক্সট, এটা তো আসলে খুব কমন বিষয়, এটা কমন সেন্টেন্স যে ওয়েস্টেজ কন্ট্রোল, মানে আমার প্রোডাকশন ফ্লোরে ওয়েস্টেজ কন্ট্রোল করতে হবে যাতে কোনোভাবেই ওয়েস্টেজ না হয়, সেটা খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে একটা কি অ্যাক্টিভিটি কাজের মধ্যে পড়ে। নেক্সট, টু প্রিপেয়ার ডেইলি উইকলি মান্থলি প্রোডাকশন প্ল্যান, কাটিং প্রিন্টিং অ্যান্ড সুইং, যেটা আলোচনা করলাম যে ডেইলি উইকলি এবং মান্থলি কি প্ল্যান রেডি করতে হবে, যে আমি আজকে কত করব, রানিং উইকে কত করব, রানিং মান্থে কত করব, এই ধরনের প্ল্যান আপনাকে। দেন অ্যারেঞ্জ ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরি জাস্ট ইন টাইম, মানে আপনি ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরি আপনাকে কিন্তু দিবে মার্চেন্ডাইজার, বাট আপনি ঠিক টাইমে পাচ্ছেন কিনা আপনাকে ফলো আপ রাখতে হবে। আপনাকে ইন অ্যাডভান্স মার্চেন্ডাইজার সঙ্গে কমিউনিকেট করতে হবে, জানাইতে হবে যে আপনারটা এত তারিখ ইনপুট ঢুকবে, আপনার যে ম্যাটেরিয়াল আছে আর নেক্সট
5 ডেজ চলবে, এরপরে কিন্তু আর চলবে না, আপনি পরবর্তী নেক্সট লটের প্রিপারেশন নেন, লাইক দ্যাট। বুঝতে পারছি? এটাও আপনার কি থাকতে হবে, আপনি চিন্তা করলেন, আমি চিন্তা করলাম আমি পাই, আমার তো মার্চেন্ডাইজার ওই কবে আনবে না আনবে এটা তার ব্যাপার, আই ডোন্ট নো। এটা চিন্তা করে আমি বসে আছি, পরে আমার যখন সময় আমার নাই, অ্যাক্সেসরিজ নাই, ফিল্মস নাই, বাটন নাই, জিপার নাই, তাহলে কি আলটিমেটলি কোম্পানি তো লুজার হবে। দিন শেষে কি ওয়ার্কার তো আইডেল টাইম পাস করবে, রাইট? দেন হচ্ছে আপনার ফলো আপ ডেইলি ক্রাইসিস রিপোর্ট অ্যান্ড এসএমবি ক্যালকুলেশন। ডেইলির যে আপনার রিপোর্টগুলো আছে, ক্রাইসিস রিপোর্ট, এসএমবি ক্যালকুলেশন, এগুলো ডেইলি কি ফলো আপ করা, যে আসলে আমার এসএমবি ঠিক আছে কিনা, আইপিসি ঠিক আছে কিনা, রিপোর্টটা ফলো আপ করা। দেন প্রিপেয়ার লস্ট টাইম রিপোর্ট। লস্ট টাইম রিপোর্টটা কি, যেটাকে বলে এনপিটি, এটা লিখে এনপিটি, নন প্রোডাক্টিভ টাইম, এটা ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। প্রিপেয়ার লস্ট টাইম রিপোর্ট বলতে যে আমাদের যে টাইমটা বরাদ্দ করা, একটা টাইম আছে না, একটা ওয়ার্কিং শিডিউল আছে তো প্রত্যেকটা, যে আপনার 8 আওয়ার শিফট, 8 ঘন্টা কাজ করব, 1 ঘন্টা লাঞ্চে যাবো, লাঞ্চের টাইমটা ফিক্সড, এর মধ্যে নন প্রোডাক্টিভ টাইম, যে কোনো কারণে আমার প্রোডাক্টিভ টাইমটা বিঘ্নিত হতে পারে, যে কোনো ধরনের রিজন, আমার ম্যাটেরিয়াল নাই, আমার ওয়ার্কার একটা জায়গাতে নাই, অসুস্থ হয়ে গেছে, আমার আপনার ওয়ার্কার ইলেকট্রিসিটি প্রবলেম হতে পারে, গ্যাস প্রবলেম হতে পারে, যে কোনো ধরনের প্রবলেমের কারণে যে লস টাইমগুলো হয়, এই লস টাইমগুলো রেকর্ড করতে হবে, মনিটরিং করতে হবে, এটা বোঝাচ্ছে। সেখানে বলছে যে আপনার এভরিডে মনিটরিং ক্যালকুলেট দ্য ডাব্লিউআইবি অন দ্য লাইন। এখন ডাব্লিউআইবি লিখেন, ডাব্লিউআইবি ওয়ার্ক ইন প্রসেস আর ওয়েট ইন প্রসেস, দুটো বলে থাকে। ডাব্লিউআইপি দ্যাট মিনস হচ্ছে একটা লাইনে আমি ইনপুট দিয়েছি, ইনপুট আর আউটপুটের মাঝখানে যেই কাজগুলো পড়ে আছে, মানে যে কাজগুলো শেষ হয়নি, এটাকে বলা হয় ডাব্লিউআইপি। 20 পিসেস বান্ডেল, একজন শুরু করছে 20 পিস দিয়ে সামনে পর্যন্ত যাচ্ছে, তাহলে সবার কাছে কিন্তু মিনিমাম একটা ডাব্লিউআইপি থাকবে। আমরা ইন্ডাস্ট্রিতে আমরা যেটা বলে থাকি যে 1.5 ডেজ আপনার যে টার্গেট আছে বা আপনার যে প্রোডাকশন হয়, এই প্রোডাকশনের 1.5 ডেজের প্রোডাকশন আপনার ডাব্লিউআইপি থাকতে পারবে। এই পর্যন্ত হচ্ছে অ্যাকসেপ্টেবল, মানে এটা হচ্ছে টলারেন্সের মধ্যে। লাইন টার্গেট হয় পার ডে 1000 পিস, তাহলে আপনি 1500 পিস ডাব্লিউআইপি রাখতে পারবেন আপনার লাইনের মধ্যে, 1500 পিস। আর প্রশ্ন হচ্ছে বেশি রাখলে সমস্যা কি? প্রশ্ন সমস্যা কি? আমার তো হারাই যাচ্ছে না, আমার তো লাইনের মধ্যেই কি আছে। যে আপনি যখন বেশি রাখবেন, ওভার প্রোডাকশন, লিনের একটা কনসেপ্ট, সামনে আমরা আসবো লিনের, যেন কাজের পাহাড়টা আপনার উপরে চাপায় দেওয়া আছে, যে আমার ঘাড়ের উপরে, মাথার উপরে অনেক বডি আছে, নষ্ট হবে। সেকেন্ড হচ্ছে কোয়ালিটি খারাপ হবে। কেমন কোয়ালিটি খারাপ হবে? তখন বডিগুলো গ্যাদারিং হয়ে যাবে, তখন এটা তো টুকরা টুকরা পার্টস, দেখা যাবে যে ভুলবশত একটার পার্ট আরেকটাই, আরেকটার পার্ট আরেকটাই, এভাবে বিশৃঙ্খলা তৈরি হবে। তারপরে কী হবে? চাপা ময়লা লাগবে, এগুলো সব কিন্তু কোয়ালিটি ফল্ট, প্রবলেম হবে। এই জন্য টলারেন্স হচ্ছে 1.5।